ভুতুড়ে খাদ শৈলজানন্দ মুখোপাধ্যায়। এক কলিয়ারি হতে আরেক কলিয়ারিতে বদলি হয়ে এসেছি। কয়লা কুঠির ডাক্তার, ভারী ঝকমারি কাজ। খাদে কুলি কামিন থেকে আরম্ভ করে ম্যানেজার সাহেব পর্যন্ত যে যেখানে আছে সকলেরই জীবন মরণ যেন আমারই হাতে। সে যাই হোক, চাকরি করতে এসে সে দুঃখ করে লাভ নেই। ম্যানেজার বাবু বাঙালি, বড় অমায়িক ভদ্রলোক। প্রথমে এসেছি, তার সঙ্গে আলাপ পরিচয়টা ভালো করে জমিয়ে রাখা ভালো। বিকেলে বেড়াতে বেড়াতে সেই দিন তার বাংলোর দিকেই যাচ্ছিলাম। কালো রঙের ভুঁড়িয়াওলা বেঁটে এক ভদ্রলোক আমায় দেখে নমস্কার করে পথের মাঝে থমকে দাঁড়ালেন। বললেন, আপনিই নতুন ডাক্তার, না? আমি হেড ক্লার্ক। বলেই তিনি নিজের পরিচয় দিতে শুরু করলেন। এখানে চাকরি করছেন প্রায় 10 বছর, অথচ একটি দিনের জন্যও কামাই তিনি করেননি। বাড়ি তার বেশ দূরে নয়, এখান থেকে মাইল খানেকের মধ্যেই একটা গ্রামে। সন্ধ্যের আগেই রোজ তাকে বাড়ি পৌঁছতে হয়। কোনো কথাই তাকে আমি জিজ্ঞেস করিনি, তবু তিনি আমায় সাবধান করে দিলেন। বললেন, এখানকার নিয়মই হচ্ছে তাই। আপনিও যেন সন্ধ্যের পর আর বাসা থেকে বেরোবেন না। নতুন মানুষ, জানেন না তো, তাই সাবধান করে দিলাম। বললাম, কেন? বলতেই তার কালো গোঁফের জঙ্গল ভেদ করে পানে রাঙা লাল লাল কয়েকটি দাঁত বেরিয়ে পড়ল। বুঝলাম। তিনি একটুখানি হাসলেন, বললেন, চারদিকে ভূত মশাই। কলিয়ারিটা ভূতে ভূতে ছেয়ে গেছে। সন্ধে হলে এ তল্লাটে আর জনমনুষ্য দেখতে পাবেন না। খাদের নিচে দিনের বেলাতেই লোকজন নামতে ভয় করে। রাতের কাজ তো একরকম উঠেই গেছে। অন্ধকার রাতে এক দিন দেখবেন ভীষণ ব্যাপার। ঘরে বসেই হয়তো শুনতে পাবেন ইঞ্জিনের শব্দ হচ্ছে, খাদ চলছে, ঘণ্টা বাজছে, কিন্তু কাছে গিয়ে দেখুন সব চুপ। হেসে জিজ্ঞেস করলাম, তাই বুঝি বেলা থাকতে থাকতে আপনাদের বাড়ি পৌঁছতে হয়? ঘাড় নেড়ে ভদ্রলোক জানালেন, নিশ্চয়। একদিন যে কাণ্ড ঘটেছিল মশাই, শুনলে আপনার গা হাত পা শিউরে উঠবে। থাক, দেরি হয়ে যাচ্ছে, আর একদিন বলবো। বলেই তিনি তার হাত দুটি তুলে আমায় আরেকটি নমস্কার করে ডান দিকের রাস্তা ভাঙলেন। ম্যানেজার বাবুর সঙ্গে সেই দিন আমার অনেক কথাই হলো। বললাম, ভূতের কথা কি সব শুনছি আপনার কলিয়ারিতে, এ কি সত্যি? ম্যানেজার বললেন, শুনেছেন এরই মধ্যে? বললাম, শুনেছি, কিন্তু ভূত আবার কি? আমার তো বিশ্বাস হয় না কোনোদিন। ঘাড় নেড়ে ম্যানেজার বাবু বললেন, কিছুই নয়, তবে খাদের অবস্থা বড় খারাপ। চালগুলো অত্যন্ত নরম, খুব সাবধানে কাজ করতে হয়। লোকজন প্রায় মারা যাচ্ছে। কিছুদিন আগে কেন অনেক দিন আগে কিছুদিন আগে কেন অনেক দিন আগে আমি তখন এখানে ছিলাম না। সিঙ্গারন নদীতে সে বছর বান হয়। বানের জল এত বেশি বেড়ে ওঠে যে হঠাৎ একদিন দেখতে না দেখতে বান এসে পড়ল খাদের মুখে। চামকের পথে হুড় হুড় করে জল ঢুকতে থাকে। তা আর রুখবে কে? দিনের বেলায় খাদের নিচে তখন কাজ চলছে। লোকগুলোকে বাঁচানোর অনেক চেষ্টাই করা হয়েছিল, কিন্তু দুদিন ধরে ক্রমাগত জল ঢুকেছে। 3 দিনের পর বান যখন কমল, খাদ তখন ভর্তি হয়ে গেছে। পাম্প দিয়ে তুলে তুলে অনেক কষ্টে নিচে নেমে গিয়ে দেখা গেল 50 জন লোক খাদের যেখানে সেখানে মুড়ে পড়ে রয়েছে। বাস সেই থেকে লোকের ধারণা হলো যে অতগুলো লোক যেখানে মারা যেতে পারে, ভূত সেখানে আছেই। গল্প করতে করতে সন্ধে হলো। উঠতে যাচ্ছিলাম, ম্যানেজার বাবু বললেন, একটু চা খেয়ে যান। চা খেয়ে তার কাছ থেকে যখন বিদায় নিলাম, রাত্রি তখন 8টা। যখন পথে এসে দাঁড়ালাম অন্ধকারে, তখন চারদিক থমথম করছে, কোথাও জনমানবের সাড়া শব্দ নেই।
বাসাটা আমার নেহাত কাছে নয়, পথের পাশে ২-৩টে কুলির দাওড়া পেরিয়ে আম কাঁঠালের একটি বাগান, তারপর খানিকটা কালো কয়লার গুঁড়ি দিয়ে তৈরি ছোট একটা পথ, কিছু দূর এগিয়ে বাঁহাতি একটি পোড়ো বাড়ির মতন ভাঙা বাড়ি, সেখান থেকে ডান দিকে একটা নিম গাছের তলা দিয়ে মিনিট ২ হাঁটলে আমার বাসা। কি যেন ভাবতে ভাবতে আমি সেই বাগানের ভেতর সরু একটা পায়ে চলা পথের ওপর দিয়ে চলেছি। মানুষের পায়ের শব্দ পেয়ে আমার পেছনে কুলির দাওড়া সেই যে একটা কুকুর চেঁচাতে আরম্ভ করেছে তার চিৎকার তখনো থামেনি। হঠাৎ দেখি কয়েকটা গাছের তলা দিয়ে শুকনো পাতার ওড়ার খড়মড় শব্দ করতে করতে মস্ত একটা কালো রঙের একটা লোক আমার সম্মুখে এসে দাঁড়ালো। আচমকা অন্ধকারে সত্যি আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। জিজ্ঞেস করতে যাচ্ছি, তার আগেই লোকটা আমার আরো একটু কাছে সরে এসে বলল, ডাক্তারবাবু, তুই একবার আয় আমার সঙ্গে। লোকটা বোধহয় সাঁওতাল। বললাম, কেন? সে বললে, ছেলেটাকে আমার বাঁচাতে হবে ডাক্তার, তুই যদি না যাবি তো ছেলেটা মারা যাবে, তুই আয়। কি হয়েছে তোর ছেলের? বলল, তা জানি না বাবু, তুই দেখবি চল। আবার তোকে আমি ঘরের কাছে দাঁড়াই দিয়ে যাব। আমি আর না বলতে পারলাম না, বললাম চল। বাগান পেরিয়ে আমরা একটা রাস্তা ধরলাম, সে আমার আগে আগে চলতে লাগলো। জিজ্ঞেস করলাম, তোর নাম কি? বলল, আমার নাম টুইলা মাঝি। বললাম, কত দূর যেতে হবে? হাত বাড়িয়ে কাছেই কয়েকটা খুড়ো ঘর দেখিয়ে বলল, ওইখানে। কিন্তু পথ যেন আর ফুরোয় না। সময় কাটাবার জন্য আবার কথা শুরু করলাম, ছেলেটার তোর কি হয়েছে প্রথমে? টুইলা চুপ করে রইল। প্রথমে হয়েছে কি? হ্যাঁ রে। টুইলা যেন বিরক্ত হয়ে জবাব দিল, বলল, খাদে বান ঢুকেছে। বান? হঠাৎ আমার ম্যানেজার বাবুর সেই বানের কথাটা মনে পড়ল। বললাম, কখন রে? সে তো অনেক দিন। টুইলা বলল, অনেক দিন। বললাম, তারপর আমরা এখান অনেক লোক ছিলাম, খাদের ভেতরে কয়লা কাটছিলাম। বললাম, সেখান থেকে তো কেউ বেঁচে ফিরে নেই শুনলাম, তুই বাঁচলি কেমন করে? টুইলা আর জবাব দেয় না। এবার আমার কেমন যেন মনে হলো। বললাম, হ্যাঁ রে টুইলা, শুনেছি নাকি এখানে খুব ভূতের ভয়, সত্যি নাকি? হঠাৎ দেখি টুইলা নেই। ডাকলাম, টুইলা কোথায়? টুইলা এদিক ওদিক আগে পিছে তাকিয়ে দেখি টুইলা কোথাও নেই। চারদিকে দিকচিহ্নহীন অন্ধকার আর ঝিঝি পোকার ডাক। পেছনে ফিরে ছুটবার চেষ্টা করলাম, কিন্তু ছুটে আমি যাব কোথায়? চিৎকার করলেই বা কে শুনবে? ভাবলাম, মৃত্যু অনিবার্য। কোন দিক দিয়ে কেমন করে কতক্ষণ যে চলেছি কিছুই আমার মনে নেই। রাত্রির অন্ধকার কেটে গিয়েছে, চারদিক যখন ফর্সা হচ্ছে দেখি তখন আমি পথে চলেছি। শরীরে তখন আমার আর শক্তি নেই, নিতান্তই কেমন যেন মরিনি বলে বেঁচে আছি এমনই আমার মনে হতে লাগলো। দূরে কতগুলো লোক আসছে দেখে সেখানে সেই পথের ধারেই আমি বসে পড়লাম। প্রভাতের আলোয় দেখলাম কয়েকজন কুলি বোধ হয় কুঠিতে কাজ করতে চলেছে। জিজ্ঞেস করলাম, হাঁড়ে ডোমরনা কোন দিকে? একজন বলল, সে হেতা কোথায় বাবু? উই যে চিমনি দেখছিস হইখানে। সর্বনাশ, উঠে দাঁড়ালাম। প্রায় ৩ মাইল হেঁটে একেবারে আধমরা হয়ে বাসায় যখন ফিরলাম দেখি বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে। পাছে ওরা ভয় পায় ভেবে কাউকে কিছু বলিনি। বললাম, মরণাপন্ন এক রোগীর কাছে সারারাত আমায় জাগতে হয়েছে বলেই সেখান থেকে বদলি করবার জন্য কোম্পানির হেড অফিসে একটা দরখাস্ত করে জবাবের আশায় আছি। এমন দিনে আবার একটি দুর্ঘটনা। রাত্রি তখন প্রায় ১টা। ম্যানেজারের কাছে
থেকে ডাক এলো, খাদের নিচে লোক মরেছে, আমায় যেতে হবে। অনেকগুলো লোক সঙ্গে নিয়ে তো ভয়ে ভয়ে খাদের নিচে নামলাম, কিন্তু অবাক কাণ্ড, কয়লা কাটা হচ্ছিল 7 নম্বর কাঠির মুখে। সেখানে কয়লার চাবড়া পড়ে লোকটা মরেছে, মরবার পর মৃতদেহ সেখানে নেই। মাল কাটার সর্দারকে সেই নিয়ে প্রচুর আলো ও লোকজন সঙ্গে আমরা মৃতদেহের সন্ধান করতে লাগলাম। প্রায় ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর দেখা গেল তার সেই রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে প্রকাণ্ড একটা গোফের মাঝখানে। সেখানে যাবার কোনো সম্ভাবনাই তার নেই। মৃতদেহটাকে সেখান থেকে টেনে এনে আবার সেই 7 নম্বর কাঠির কাছেই রেখে দিয়ে আমরা তো উপরে উঠে এলাম। পুলিশ না আসা পর্যন্ত মৃতদেহ উপরে তুলবার উপায় নেই, অথচ প্রচুর পুরস্কারের লোভেও কেউ সেখানে মরা আগলে থাকতে রাজি হলো না। ম্যানেজার বাবু নিজে আমায় বাসায় পৌঁছে দিয়ে গেলেন। পুলিশ এলে আবার আমাদের খাদে নামতে হবে। রাত্রি তখন কত ঠিক মনে নেই। পুলিশ এসেছে, আবার আমরা খাদের নিচে নেমে গেলাম। এবার আমাদের সঙ্গে আর বেশি লোক গেল না, যেতে চাইলও না। একে রাত্রির অন্ধকার, তাও আবার কালো কয়লার সেই পাতালপুরি, চারিদিকে কালো। তবে আমাদের সঙ্গে আলোও ছিল প্রচুর। হাতেই একটি করে অ্যাসিটিলের গ্যাসের বাতি। পুলিশ ইন্সপেক্টরের হাতে টর্চ। আগে আগে যাচ্ছেন মাল কাটা সর্দার, কিন্তু গিয়ে দেখি অবাক কাণ্ড, মৃতদেহ সেখানে নেই, খালি খানিকটা রক্তের দাগ কালো কয়লার উপর জমাট বেঁধে রয়েছে। দেখলাম ওর মুখ চাওয়াচাওয়ি করে দাঁড়িয়ে আছে। ইন্সপেক্টর বাবু বললেন, আসুন এদিক ওদিক খোঁজ করে দেখি। খোঁজাখুঁজি আরম্ভ করলাম। ইন্সপেক্টর বেশ সাহসী লোক। টর্চের আলো ফেলতে ফেলতে তিনি সবার আগে চললেন। সবার পেছনে যেতে আমার ভয় করছিল। কাউকে জানতে না দিয়ে ফস করে এক সময় মাঝে ঢুকে পড়লাম। খোঁজার অন্ত নেই, কিন্তু লাশ আর পাওয়া যায় না। খুব ছোট একটা সুড়ঙ্গের ভেতরের দিয়ে চলেছি। হঠাৎ একটা বিকট চিৎকার। ভয়ানক একটা কিছু অপঘাত ঘটলে মরবার আগে মানুষ যেমন চেঁচিয়ে ওঠে, এও যেন ঠিক তেমনি একটা গোঙানির শব্দ, একেবারে ইন্সপেক্টরের পায়ের কাছে। ইন্সপেক্টর তো অত সাহসী লোক, টর্চের আলো। ইন্সপেক্টর বাবু তো অত সাহসী লোক, টর্চের আলো ফেলে যেমনি নিচের দিকে তাকিয়েছেন, দেখেন দেহের বুকের উপরে পা দিয়ে তিনি দাঁড়িয়ে। বাপ বলে তিনি লাফিয়ে একেবারে উল্টে পড়লেন আমার ঘাড়ে। আমি পড়লাম ম্যানেজারের ঘাড়ে। ম্যানেজারের দিলেন একটা কনস্টেবলের পা মারিয়ে। আমি পড়লাম ম্যানেজারের ঘাড়ে। ম্যানেজার দিলেন একটা কনস্টেবলের পা মারিয়ে। এমন করে সব মিলে আমরা হুটোপাটি করছি। এমন সময় অবাক কাণ্ড, ইন্সপেক্টরের হাতের টর্চ গেল নিভে। অনেক টেপাটেপি করেও কিছুতেই জ্বালানো গেল না। তারপর একে একে আমাদের প্রত্যেকের হাতের আলোগুলো নিভতে আরম্ভ করলো। প্রাণের আশা একেবারে ছেড়ে দিয়েছি। কাঠ হয়ে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পরামর্শ করলাম, যেমন করে হোক দেশলাই জেলে সুড়ঙ্গের দেওয়াল ধরে ধরে চলুন, আমরা ফিরে যাই। এমন করে এখানে প্রাণ দেওয়ার চেয়ে পালিয়ে যাওয়াই ভালো। সর্দার বলল, চলো, আমি পথ চিনি। দে ক্যাটা জ্বালাকাঠির বাক্স দে আমার হাতে। আমার পকেটে দেশলাই ছিল। কাঁপতে কাঁপতে সেটা বের করে সর্দারের হাতে দিলাম। কিন্তু ফস করে সর্দার যেই একটা কাঠি জ্বেলেছে, তারই সেই সামান্য আলোতে দেখতে পেলাম প্রকাণ্ড দৈত্যের মতন কালো কুচকুচে এক সাঁওতাল
এসে দাঁড়িয়েছে আমার সম্মুখে, লম্বা লম্বা হাত দুটো বাড়িয়ে সে আমাদের সুড়ঙ্গের পথ আগলে বলে উঠল, যাবি কোথা? ছেলেকে আমার বাঁচা, এ গুতে তা বাদে যাবি। ছেলেকে আমার বাঁচা, এগুতে তা বাদে যাবি। ইন্সপেক্টর পকেটে ছিল রিভলভার, চট করে সেটা বার করে তিনি ধা করে চালালেন একটা গুলি। ভীষণ আওয়াজে কানে আমার তালা লেগে গেল, কিন্তু তৎক্ষণাৎ শুনতে পেলাম অন্ধকারে সুড়ঙ্গের মধ্যে ইন্সপেক্টর চিৎকার করে উঠলেন, গেলাম গেলাম, ওরে ওরে বাবারে, ছেড়ে দে বাবা, ছেড়ে দে। ভূতে মানুষে মারামারি। ইন্সপেক্টরের গোঙানির আওয়াজ শুনতে পাচ্ছি, মনে হচ্ছে যেন তাকে সে আমাদের কাছ থেকে খানিক দূরে নিয়ে গিয়ে ফেলেছে। ঝটপট ঝটপট করতে করতে সব থেমে গেল। শুনলাম সাঁওতালটা বলছে, গুলি চালাবি আর? চালা দেখি কেমন মরদ। আমরা তখন পরস্পরকে জড়িয়ে ধরে ঠক ঠক করে কাঁপছি। আমাকে মেরেছিস বানে ডুবিয়ে জলের ভেতর, ঠিক ইঁদুর মারা করে। ছেলেটা ছিল আবার, তাকেও মেরে দিলি। বলতে বলতে সাঁওতালটা এগিয়ে এলো আমার দিকে। কই তোদের ম্যানেজার কই? ম্যানেজার বাবু কেঁদে ফেললেন, দোহাই বাবা, আমাকে ছেড়ে দে বাবা, আমার কোনো দোষ নেই। আচ্ছা, তোকে না হয় ছেড়ে দিলাম, কই ডাক্তারটো কই? বলেই হাত বাড়িয়ে টপ করে আমার ঘাড় ধরে বলল, আয় দেখ যদি তুই বাঁচাতে পারিস। আমার তখন দম আটকে এসেছে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, গোঁ গোঁ করছি। তারপর কেমন করে যে উপরে উঠে এসেছি, কেমন করে যে বাড়ি এসে পৌঁছেছি কিছুই জানি নে। চাকরি ছেড়ে দেব বলে দরখাস্ত তো আগেই করেছি, জবাব এলো কি না জানবার জন্য বেলাবেলি তো গেলাম সেখানে ম্যানেজারের সঙ্গে দেখা করতে। গিয়ে শুনি অদ্ভুত ব্যাপার, কাল থেকে ম্যানেজারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খাদের নিচেও না, খাদের ওপরেও না। সর্বনাশ! সর্বাঙ্গ আমার শিউরে উঠল। তাহলে কি তিনি গেলেন কোথায়? তাহলে তিনি গেলেন কোথায়? টকবক টকবক।